দেখো 15 নাম্বার আগে একটা উদ্দীপক দাও, উদ্দীপকটি পড়ো এবং 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। ব্যবহৃত কাঁচামাল 1,20,000, প্রত্যক্ষ খরচ 25,000, মুখ্য ব্যয় 2,10,000 এবং কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরি 40%। আচ্ছা, এখন কি বলছে? প্রত্যক্ষ মজুরি নির্ণয় করতে হবে ও কারখানা উপরিব্যয় নির্ণয় করতে হবে। এখন প্রত্যক্ষ মজুরি আগে কোথায় আমরা বের করবো? দেখো প্রত্যক্ষ মজুরি এখানে দেওয়া আছে, দেওয়া নাই। এখন প্রত্যক্ষ মজুরি আমি কিভাবে বের করবো? এই যে মুখ্য ব্যয় আছে, খেয়াল করো, এই যে মুখ্য ব্যয়, এই মুখ্য ব্যয় মানে কি? মুখ্য ব্যয় মানে হলো ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ যোগ প্রত্যক্ষ মজুরি, তাই না? মুখ্য ব্যয় মানে কি? ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ যোগ প্রত্যক্ষ মজুরি। তাহলে এখন মুখ্য ব্যয় দেওয়া আছে, মুখ্য ব্যয় থেকে যদি আমি ব্যবহৃত কাঁচামাল বাদ দিই আর প্রত্যক্ষ খরচ বাদ দিই, তাহলে আমি কি পাবো? প্রত্যক্ষ মজুরি পাবো, কারণ 3টা যোগ করলে মুখ্য ব্যয় হয়। তাহলে ওই মুখ্য ব্যয় থেকে যদি 2টা বাদ দিই, বাকিটা হয়ে যাবো। তাহলে দেখো মুখ্য ব্যয় কত আছে? 2,10,000 নাকি? আচ্ছা, ব্যবহৃত কাঁচামাল কত আছে? 1,20,000, এটা বিয়োগ করবো আমরা। আর প্রত্যক্ষ শ্রম কত আছে? 25,000, এটা বিয়োগ করবো। বিয়োগ করে একজন 65,000। তাহলে আমার প্রত্যক্ষ মজুরি কত আসলো? 65,000। তাহলে এখানে প্রত্যক্ষ মজুরি প্রথমে আছে, তাহলে প্রথমে কত আসবে? 65,000। এই যে একটা পেয়ে গেছি। সময় বাঁচানোর জন্য কিন্তু এটা আমরা উত্তর দিয়ে দিতে পারি, কিন্তু আমরা পরেরটাও দেখবো। পরে কি বলছে? কারখানা উপরিব্যয় নির্ণয় করো। এখানে কি বলছে দেখো, কারখানা উপরিব্যয় হলো প্রত্যক্ষ মজুরির কত পার্সেন্ট? 40%। তাহলে 65,000 40% করো 26,000। তার মানে কোনটা উত্তর আসলো? এই যে ক নাম্বারটা উত্তর। বুঝতে পারছো টেকনিকটা? কিন্তু এখানে আবার খেয়াল করো, মুখ্য ব্যয় মানে কি? মুখ্য ব্যয় মানে হলো ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ যোগ প্রত্যক্ষ মজুরি। তাহলে এখন মুখ্য ব্যয় দেওয়া আছে, বাকি দুটো দেওয়া আছে, 3টা যোগ করলে মুখ্য ব্যয় হয়। তাহলে মুখ্য ব্যয় থেকে বাকি দুটো বিয়োগ করলে বাকিটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 16 নম্বর বলছে উৎপাদন ব্যয়ের পরিমাণ কত। এখন উৎপাদন ব্যয় মানে কি? উৎপাদন ব্যয় মানে হলো মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয়। তাহলে মুখ্য ব্যয় কত আছে আমার? 2,10,000 নাকি? আর কারখানা উপরিব্যয় আমরা কত বের করছিলাম? 26,000। তাহলে যোগ করে 26,000 কত হয়? 2,36,000। তাহলে উত্তর করতে হবে উৎপাদন ব্যয় 2,36,000। বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা দেখো, কোনটি পরিচালন ব্যয়? বলা আছে আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য কি সবসময় হয়? হ্যাঁ না। এটা কি ব্যয়? অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় বলা হয় এটাকে। আচ্ছা, এরপর বলা আছে সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি। এটা কি সবসময় হয়? সবসময় না, এটা হলো অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়। বন্ধক ঋণের সুদ বা ঋণের সুদ, এটা অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়। এরপর আছে অফিস ভাড়া। অফিস তো ব্যবসা পরিচালনার কাজে ব্যবহার করা হয়, এটা হলো পরিচালন ব্যয়। বুঝতে পারছো? দেখো 18 নাম্বার, 18তে কি আছে? অবলোপনযোগ্য খরচাবলী, মানে কোন খরচগুলোর অবলোপন হয়। মনে রাখবা, এমন কিছু খরচ আছে যেগুলো অনেক সম্পদ হিসাবে সাধারণত ব্যবহার করা হয়, এগুলোকে খরচ বলে, কিন্তু বছর বছর এগুলোর অবলোপন করা হয়। যেমন ধরো যে প্রাথমিক খরচ বা প্রারম্ভিক খরচ, এটা কি অনেক সম্পদ না? এরপর আছে অবলেখকের কমিশন, এটাও কি অনেক সম্পদ না? তো যেগুলো সম্পদ সেগুলোর অবচয় হয়, অবলোপন হয়। তাহলে এই দুটো অনেক সম্পদ, এই দুটার অবলোপন হয়। আর প্রাথমিক খরচ হতে এমনিতেই খরচ, অবলোপন মানে খরচ, এমনিতেই খরচ। খরচের তার খরচ নাই, সম্পদের খরচ আছে। তাহলে উত্তর কোনটা? প্রারম্ভিক খরচাবলী বা প্রাথমিক খরচাবলী আর কি অবলেখকের কমিশন। তাহলে 2-3 কোথায় আছে দেখো, গ নাম্বারে। বুঝতে পারছো? অদাবিকৃত লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ আর দাবিহীন লভ্যাংশ একই কথা। এটা মানে কি? মনে করো একটা কোম্পানিতে 100 জন শেয়ার হোল্ডার আছে। এখন এজিএমএ মানে কি? অ্যানুয়াল জেনারেল মিটিং, বার্ষিক সাধারণ সভায় ওই কোম্পানির পরিচালকরা বললো যে এই বছর আমরা শেয়ার প্রতি 200 টাকা করে লভ্যাংশ দিলাম। তাহলে ওই যে 1000 শেয়ার হোল্ডার ছিল, তাদের মধ্যে ধরো 990 জন আইসা তাদের টাকা নিয়ে গেছে, কিন্তু বাকি যে 10 জন আছে না, তারা এখন পর্যন্ত ওই টাকা দাবি করে নাই, তারা তাদের যে শেয়ার সার্টিফিকেট এটা জমাই দেয় নাই। তো এটাকে বলা হয় অদাবিকৃত লভ্যাংশ, তারা এখনো দাবি করে নাই। এখন কোম্পানি দাবি করে নাই বলে তারা আশা নেই দেখে লুটা পিটা খাই ফেলবে, তা করতে পারবে না। এটাকে জমা রাখতে হবে 1 বছর পর্যন্ত। এই কারণে এটা হলো কোম্পানির দায়, কারণ জমা রাখতে হবে। আজকে সে আসে নাই, 1 বছরের মধ্যে সে যদি আসে, তার টাকা তাকে দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? এই জন্য অদাবিকৃত লভ্যাংশকে কি বলা হয়? প্রতিষ্ঠানের দায় বলা হয়। ঠিক আছে? এরপর দেখো 19-20 দেখো, উদ্দীপকে কি আছে? কোম্পানির রেওমিল থেকে উদ্দীপক গুলো পাওয়া গেছে। দেনাদার 25,000, অগ্রিম খরচ 10,000, ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট বলা আছে কিন্তু 5,000, স্থায়ী সম্পদ 15,000, সমাপনী মজুত 15,000। চলতি সম্পদ কোনগুলা? সহজ প্রশ্ন। তাহলে দেখো, দেনাদার কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। অগ্রিম খরচ চলতি সম্পদ। ব্যাংক উদ্বৃত্তের কি লেখা আছে এখানে? তাহলে এটা কি সম্পদ? এটা চলতি দায়। স্থায়ী সম্পদ আছে, সমাপনী মজুত পণ্য কি? চলতি সম্পদ। তাহলে 3টা যোগ করো, 25 আর 10 35, 35 আর 8 কত হয়? 43,000 মনে হয়। 43,000 উত্তর। বুঝতে পারছো? এবার বলছো চলতি মূলধন। চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে চলতি সম্পদ কত বের করছিলাম আমরা? 43। তাহলে চলতি দায় কি আছে দেখো, এই যে ব্যাংক জমার ক্রেডিট, এটা যে চলতি দায়। চলতি দায় কত আছে?
5,000, তাহলে 43 থেকে 5 বাদ কত হয়? 38,000। তাহলে চলতি মূলধন কত? 38,000। বুঝতে পারছো? দেখো এরপরে 22 নাম্বার দেখো, সুনাম কোন ধরনের সম্পদ? সুনাম কোন ধরনের সম্পদ? অধিক সমান সম্পদ। কারণ এটা দেখা যায় না, অধিক সম্পদ তো হবে না, চলতি সম্পদ অধিক সমান, এটাকে দেখা যায় না, তার মানে কি অধিক সমান সম্পদ। চলতি অনুপাতের আদর্শ মান বলো কত? 2:1। চলতি অনুপাত আদর্শ মান 2:1। আচ্ছা, নিচের অনুপাতগুলোর মধ্যে তারল্য অনুপাত কোনটি? তারল্য অনুপাত মানে কি? স্বল্পমেয়াদী দায় পরিশোধের অনুপাত। কোনটা? চলতি অনুপাত আর অ্যাসিড টেস্ট অনুপাত। মজুত আবর্তন হবে? মজুত আবর্তন হলো দক্ষতা নির্ণয়ের জন্য তৈরি করা হয়, তাই না? দক্ষতার জন্য। তাহলে এখানে তো দক্ষতা বলো নাই, তাহলে উত্তর হবে কোনটা? 1, 2 কোথায় আছে? ক নাম্বারে। বুঝতে পারছো? দেখো 25 নাম্বার, মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত কোনটা? তো মুনাফা অর্জনের জন্য কোনগুলো তৈরি করা হয়? মোট মুনাফা, নিট মুনাফার বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। দেখো এখানে মোট লাভ আছে, নিট লাভ আছে, আর বিনিয়োজিত মূলধন তো নাই আছে, তাহলে কোনটা হবে? 1 আর 2 সঠিক উত্তর, মানে ক নাম্বারটা। ঠিক আছে? এরপরে দেখো উদ্দীপকে কি বলা আছে? আত্রাই লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার নিবন্ধিত হয়। কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করে 1,20,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে এবং নগদে 3,90,000 টাকা মূল্যের বিনিময়ে 30,000 শেয়ার ইস্যু করে। কোম্পানির বিলিখিত মূলধনের পরিমাণ কত? আচ্ছা, এখানে একটু দেখো, এখানে কোম্পানি কতগুলো শেয়ার বিলি করছে? 30,000। কতগুলো? 30,000। আচ্ছা, আর এইখানে দেখো প্রশ্নটা একটু দুই পাশে, তো এই যে এখানে দেখো, এইখানে কি বলছে? কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করছে? 10,000। তাহলে এখানে আছে 10,000, আর আগে কত ছিল? 30,000। তাহলে কত হয় টোটাল? 40,000 শেয়ার। কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করছে? তাহলে 40,000 শেয়ার। আচ্ছা, আমরা একটু দেখি, 40,000 শেয়ার ইস্যু করছে। 10,000 এর বিনিময়ে কোম্পানি হলো একটা মেশিন কিনছে নাকি? আর 30,000 কোম্পানি জনগণের নিকট বিক্রি করছে। এই যে লেখা আছে জনগণের নিকট বিক্রি করছে। তাহলে বিলিখিত শেয়ার সংখ্যা কত? 40,000। একটা শেয়ারের দাম কত ছিল? 10 টাকা ছিল না? 10 টাকা। তাহলে 40,000 10 দিয়ে গুণ করলে কত হয়? 4 লক্ষ টাকা। তাহলে বিলিখিত মূলধন কত? 4 লক্ষ টাকা। সে 10 টাকার একটা শেয়ার বিলি করে কত টাকা যন্ত্রপাতি পাইছে, কত টাকা মানুষের কাছ থেকে পাইছে, এটা কোনো বিষয় না। মূলধন, এই বিলিখিত মূলধন মানে কি? তার অরিজিনাল মূলধন কত ছিল? সে কতগুলো শেয়ার বিলি করছে? 40,000 শেয়ার। একটা শেয়ারের দাম কত ছিল? 10 টাকা। তাহলে টোটাল কত হবে? 4 লক্ষ টাকা। বুঝতে পারছো? আচ্ছা, পরে বলছে কোম্পানির মূলধন জাতীয় লাভ কত? আচ্ছা, মূলধন জাতীয় লাভ আমরা কিভাবে বের করবো? দেখো কোম্পানি কি করছিল, এই যে এখানে দেখো 10,000 শেয়ার ইস্যু করে 1,20,000 টাকা দিয়ে কি করছে? একটা মেশিন ক্রয় করছে। তাহলে এই যে 10,000 শেয়ার, এই শেয়ারের অরিজিনাল দাম কত ছিল? 10,000 × 10, তাই না? কত হয়? 1 লক্ষ। দাম ছিল কত? 1 লক্ষ। আর মেশিন নিচ্ছে কত টাকা? 1,20,000। তাহলে বেশি নিচ্ছে না? কত টাকা বেশি? 20,000, যেটাকে আমরা অধিহার বলি নাকি? এই শেয়ার অধিহারটাই হলো মূলধন জাতীয় লাভ। আচ্ছা, এখানে পাইলাম 20,000। দেখে এখানে কিছু আছে। আর এখানে কি হয়েছে দেখো, এখানে 30,000 শেয়ার দিচ্ছে, তাই না? তাহলে 30,000 শেয়ার 10 টাকা করে কত হওয়ার কথা ছিল? 3 লক্ষ টাকা। এখানে পাইছে কত? 3,90,000। তাহলে এখানে 90,000 বেশি, আর এখানে কত বেশি? 20,000 বেশি। তাহলে কত হলো? 90 আর 20 1,10,000। তাহলে মূলধন জাতীয় লাভ কত হলো? 1,10,000। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো 28 নাম্বার, পরোক্ষ কাঁচামাল কোন ধরনের উপরিব্যয়? পরোক্ষ কাঁচামাল গুলো আমরা কোথায় লিখি? কারখানা উপরিব্যয়তে লিখি। এটা কোন ধরনের উপরিব্যয়? কারখানা উপরিব্যয়। আচ্ছা, নিচের কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়? সংবিধান মানে কি? যেটা যা অনুযায়ী কাজ করা লাগে, তাই না? দেশের সংবিধান অনুযায়ী দেশ চলে না? তাহলে কোম্পানি কি অনুযায়ী চলে? কোম্পানি স্মারকলিপি অনুযায়ী চলে। স্মারকলিপি কার্যারম্ভের অনুমতি না, স্মারকলিপি অনুযায়ী চলে। তাহলে স্মারকলিপি হলো কোম্পানির সংবিধান। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার 30 নাম্বার, কোনটি কারখানা উপরিব্যয় নয়? তাহলে কারখানা উপরিব্যয় মানে কি? যেগুলো আমরা কারখানাতে করি, কারখানার ভাড়া কারখানা উপরিব্যয়, কারখানার বৈদ্যুতিক বিল কারখানা উপরিব্যয়, কারখানার অগ্নি বিমা এটাও কারখানা উপরিব্যয়, কারখানা শ্রমিকের মজুরি। দেখো এখানেও কারখানা কথাটা আছে, কিন্তু শ্রমিকের মজুরি কিন্তু প্রত্যক্ষ খরচ, পণ্য উৎপাদনের জন্য সরাসরি লাগে, এটা হলো মুখ্য ব্যয়ের অংশ নাকি? তাহলে এটা কারখানা উপরিব্যয় নয়। উত্তর হবে কোনটা? 4 নম্বর। বুঝতে পারছো সবাই? আচ্ছা,